আজকে আমরা উপন্যাস নিয়ে আলোচনা করার কথা, সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস। আর আসতে একটু দেরি হয়ে গেল, তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিয়ে মিটিং ছিল, মিটিংটা শেষ করে আসলাম। তো আমরা আজকে লাল সালু উপন্যাস নিয়ে, লাল সালু উপন্যাসের প্রথম কয়েকটা পৃষ্ঠার মধ্যে কারো কোনো বাক্যে সমস্যা আছে কিনা আমরা একটু কথা বলি। বলো, প্রথম কয়েক পৃষ্ঠা একটু কঠিন ভাষায় লেখা, তারপরে অংশগুলো কিন্তু সহজ। হ্যাঁ বলো, কোন অংশ কঠিন লাগলে সেই অংশ থেকে আমাকে বলো, আমরা কথা বলি। বলো। কেউ একজন কথা বলো, যাদের সমস্যাগুলো নিয়ে কথা বলো। আমি বই আনি নেই, তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমরা রিডিং করবে, যে জায়গায় বুঝবে না সেই বাক্যগুলো নিয়ে আমরা কথা বলবো। লাল সালু উপন্যাসের বইটা খুলো, উপন্যাস অংশটা নাও। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উপন্যাসের ইতিহাস, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে বলেছিলাম, বাংলাদেশের যে মাজার পুজো এবং মাজার পুজো যারা করে বা ধর্মীয়রা ধর্মকে নিয়ে ব্যবসা করে যারা, তাদের প্রতিনিধি হচ্ছেন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। সে মাজারকে ব্যবহার করে, মিথ্যে মাজারকে ব্যবহার করে, ধর্মের নাম ব্যবহার করে যেভাবে মানুষকে ঠকাচ্ছে, কেমন এই ঠকানোর যে প্রক্রিয়া এবং সে কেন এরকম করছে তার পেছনের কারণও এই উপন্যাসে উঠে এসেছে। এর পেছনের কারণ কিন্তু তার এলাকার শিক্ষা ব্যবস্থা, কেমন। তো আমাদের দেশের বর্তমান সমস্যারও মূলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার এই সমস্যাগুলো। শিক্ষা ব্যবস্থাকেই আমরা আধুনিকায়ন যতদিন আমরা করতে পারবো না, ততদিনে মানুষদের আমরা আধুনিক করতে পারবো না। তোমরা জানো যে বাংলাদেশে যে ভাস্কর্য আর মূর্তি নিয়ে যে একটা বিতর্ক শুরু হয়েছে। হ্যাঁ, ভাস্কর্য না মূর্তি, বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে ওরা মূর্তি বলছে এবং বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙে বলছে। এই যে বিষয়গুলো, কেমন, এগুলো খুবই প্রাসঙ্গিক এবং সমকালীন বিষয়, এবং যেটা আজকে থেকে প্রায় 70 বছর আছে আগে সৈয়দ ওয়ালিউল্লাহ লিখে গিয়েছেন, যখন দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, আমরা পাকিস্তান বানাচ্ছি, অথচ পাকিস্তানেও এরকম ভাস্কর্য আছে। সেই পাকিস্তান থেকে বেরিয়ে এসে, পাকিস্তানের নীতি এই যে ধর্মান্ধতা থেকে বেরিয়ে এসে আমরা বাংলাদেশেও ভাস্কর্যকে রক্ষা করা আমাদের জন্য কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। এই বিষয়গুলো এই উপন্যাসের প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক। তো এই রিসেন্ট বিষয় থেকেই তোমাদের অনেক সময় উদ্দীপক হবে, তো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। যে কারণে উপন্যাসের লাইন বাই লাইন একটু পড়ো, পড়ে আমি আগের ক্লাসটা একটু সংক্ষিপ্ত করেছিলাম যাতে তোমরা একটু পড়তে পারো, কিন্তু আগের ক্লাসে যারা ছিল তাদের কাউকে এখন আর দেখছি না। হ্যাঁ চৈতি বলো, চৈতি একটু কথা বলো তো, অনেকদিন পরে ক্লাসে আসলাম। অনেকদিন পরে নমস্কার। নমস্কার। হ্যাঁ না স্যার, ওই দিন ক্লাসটা স্যার করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আর ওই যে সেকেন্ড ইয়ারের যে ক্লাস সেটাও তুমি করতে পারো, ওটা সেকেন্ড পেপার পড়ে যাবে, ওটাও পড়ে নিবা নেক্সট দিন থেকে। রুটিনে যে সেকেন্ড পেপারে ক্লাস আছে সেকেন্ড ইয়ারের, ওটাতেও ফার্স্ট ইয়াররা প্রবেশ করতে পারে, ওখানে আমি সেকেন্ড পেপার পড়াই। আচ্ছা, তো ওই দিন এই যে আজকে 11টায় যে ক্লাসটা করলাম সেকেন্ড ইয়ারের, ওই ক্লাসেও ফার্স্ট ইয়ারের ওরা থাকতে পারবে, ওই ক্লাসে আমি সেকেন্ড পেপার পড়াই। আচ্ছা ঠিক আছে স্যার, সামনে থেকে থাকবো। হ্যাঁ, আমার মানে সপ্তাহে তোমরা 3টা ক্লাসই করতে পারবা বাংলা। আচ্ছা এখন বলো লাল সালু উপন্যাসের, হ্যাঁ লাল সালু উপন্যাসের বুঝি না স্যার, বলছি আমাদের সেকেন্ড পেপার ক্লাস নেবেন না? সেকেন্ড পেপার ক্লাস হইতো ওই ক্লাসটা হলো সেকেন্ড পেপারের ক্লাস, সেকেন্ড ইয়ারের ক্লাস মানে হলো সেকেন্ড পেপারের ক্লাস। আর সেকেন্ড ইয়ারে কেউ যদি ফার্স্ট পেপারে কোনো ক্লাস শুনতে চায় তাহলে ওই ক্লাসগুলোতে যোগ দেবে, কারণ জুম ক্লাসে একসাথে অ্যাটেন্ড করতে পারে 100 জন ছাত্র। আমাদের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে 130 জন, আর সেকেন্ড ইয়ারে আছে 80 জন, হওয়ার কথা 210 জন, কিন্তু এই যে এখন ক্লাসে আমার প্রেজেন্ট আছে মাত্র 11 জন, সুতরাং 2 ইয়ার মিলেও 100 জন প্রেজেন্ট হয় না। তো আমি দুটো ক্লাস করে না। হ্যাঁ, এই জন্যই যারা করতে চায় তাদেরকে সবগুলো ক্লাসে আমি সুযোগ দেব। হ্যাঁ, অনেকে নামে ভর্তি হয়েছে, ওদের অত ক্লাস করার দরকার নাই। হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছে এই নাম দিলেই হবে। অনেকে ব্যবসা করবে, আমাদের বাসায় ওয়াইফাই মাঝে সমস্যা হয়। হ্যাঁ এটা সব জায়গায় বাংলাদেশে ওয়াইফাই সমস্যা হয়, এই ক্লাসও অনেক সময় মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আমরা মাঝে মাঝে ক্লাস করতে পারি না। স্যার আমি নিয়মিত অ্যাটেন্ড অনেক সময় করতে পারি না। হ্যাঁ, তো যখন পারছো না তখন ওই ক্লাসগুলো আমি ইয়েতে দিয়ে রাখি, আমার ফেসবুক পেজে বা ইউটিউবে বা তোমাদের গ্রুপের পেজেও দেওয়া আছে,
ওখান থেকে দেখে নি। স্যার ওগুলো আমি রাত্রে দেখিনি। হ্যাঁ, দেখো নাই? স্যার রাত্রে দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখে নিও। আচ্ছা এখন বলো, এখন আমরা লাল সালু উপন্যাসের কোনো সমস্যা আছে কিনা কারো কোনো বাক্যে, প্রথম 5-10 পৃষ্ঠার মধ্যে, সেটা একটু বলো। আমরা লাল সালুর উপর আরো 2-3টা ক্লাস নিয়ে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। বলো। স্যার থোবরানো নিরাশা বলে একটা শব্দ আছে, এটার মানে কি? হ্যাঁ, থুবড়ানো মানে এলোমেলো, ওই যে গাছের উপর, কলা গাছের উপর অন্য গাছ পড়লে গাছটা থুবড়ে পড়ে, মানে নিরাশা, ওদের তো আশাই নাই, মানে থুবড়ে যাওয়ার মতো অবস্থা। নিরাশারও কোনো আকৃতি নেই, থুবড়ে গেছে, মানে এরকম ভেঙে চুরে ইয়ে হয়ে গেছে, থুবড়ে গেছে, এরকম সোজা না। আশার বিপরীত নিরাশা, বা তাদের চেহারার মধ্যে আশাও নাই নিরাশাও নাই, কেমন একটা এবড়ো তেবড়ো অবস্থা। কারণ তারা প্রথমে পড়াশোনা করতে গিয়েই জানে যে জগত জীবন মিথ্যা, পরকালই পরম সত্য, অথচ বেঁচে থাকার জন্য তো জগত জীবন দরকার, জগত জীবনের অন্ন বস্ত্র বাসস্থান এগুলো যোগানো দরকার। তাহলে এগুলোর জন্য ওরা কিছুই শেখে না, যে কারণে ও যা পড়াশোনা করে চিৎকার করে, যে মুখস্থ করে অথবা আবৃত্তি করে, কিন্তু আসলে কিছুই শেখে না ওরা, যে কারণে তাদের জন্য জীবনযাপন কঠিন হয়ে ওঠে। সুতরাং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেখানে গিয়ে ওই যে জাহাজের খালাসি হয়, মাল খালাস করে, অথবা কোনো বক্তব্যে গিয়ে একটু পড়াতে পারে, অথবা কোনো জায়গায় মসজিদের ইমাম হতে পারে, এতটুকুই। জগত জীবন সম্পর্কে তাদের জ্ঞান হয় না বলেই তারা এরকম। আর কারো? স্যার যে সর্ষে যে টুপি বেশি ধর্মের আগাছা বেশি, এটা একটু বুঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা গত ক্লাস করোনি তুমি? না স্যার। এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এখানে বাক্য হতে পারতো শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি। এটা হলে আমরা সাধারণভাবে বুঝতাম যে যতজন না ধার্মিক তার চেয়ে বেশি মানুষ টুপি মাথায় দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, এখানে তিলক এঁকেছে হিন্দুদের মধ্যে, এখানে তিলক আঁকা, কিন্তু ওইদিকে ঘুষ খায়, অথবা চারিত্রিক স্বভাব খারাপ। হ্যাঁ, এই যে বিষয়গুলো, তাহলে ও কি ধার্মিক যে ধর্মের তিলক আঁকে, আর ওদিকে দেখা যায় যে তার শিষ্যের সাথে প্রেম করছে, কেমন, অথবা ঘুষ খাচ্ছে, ওদিকে তিলক আঁকছে, খুব ধর্ম তসবি জপছে, এক নাম জপছে, ওদিকে ঘুষ খাচ্ছে, তাহলে আমরা তাকে কি ধার্মিক বলতে পারি? তাকে আমরা ধার্মিক না বলতে স্যার। পারি না। তাইলে আমরা বলছি যে ধার্মিকের চেয়ে ধর্মের সাজ পোশাক বেশি, যে জন্য কোন এক সাধক বলেছিলেন সাধু হও সাধু সেজো না, কিন্তু ওরা সাধু সাজে, এটা একটা দিক। এটাকে আমরা বলতে পারতাম যে ধর্মের চেয়ে টুপি বেশি। আর যেখানে শস্য লাগিয়েছি, শস্যের জায়গায় আগাছা হয়ে গেছে, শস্যের চেয়ে আগাছা বেশি। কিন্তু এটার চেয়েও আরো খারাপ অবস্থা হওয়ার কারণে লেখক পুরো বাক্যটাকে উল্টে দিলেন, বললেন শস্যের চেয়ে টুপি বেশি আর ধর্মের আগাছা বেশি। বিষয়টাকে আরেকটা উপমা দিয়ে আমি বলছি এরকম, যে একটা প্লেটে করে বিস্কিট দিয়েছি, একটা কাপে দিয়েছি চা। এখন প্লেট যদি টুইটুম্বুর করে বড়া করে বিস্কিট দেই, একটা বিস্কিট নিতে গেলে অনেকগুলো বিস্কিট পড়ে যাবে, আমরা প্লেটের চেয়ে বিস্কিট বেশি বলি। অথবা চায়ের কাপে চাটা একেবারে পরিপূর্ণ করে দিলাম, চা পড়ে যাবে, মানে তুলে মুখে নেওয়ার আগেই চা পড়ে যাবে, তাহলে কাপের চেয়ে চা বেশি হয়ে গেছে। এটা একটা অবস্থা। এর চেয়েও যদি মারাত্মক অবস্থা হয়, কেউ যদি প্লেটে করে চা দেয় আর কাপে করে বিস্কিট দেয়, তাহলে আমরা তখন বলবো প্লেটের চেয়ে চা বেশি, কাপের চেয়ে বিস্কিট বেশি। তাহলে যে অবস্থা আমাদের দেশের ধর্ম এবং শস্যের ফলানোর যে অবস্থা, ওই মজিদ যে গ্রামে বেড়ে উঠেছে সেই গ্রামের যে অবস্থা, সেটাকে লেখক এভাবে উল্টে দিয়ে ব্যবহার করেছেন, আরো সাংঘাতিক মারাত্মক একটি অবস্থা। এটা বুঝাতে গিয়ে লেখক এভাবে ব্যবহার করেছেন, বাক্যটাকে উল্টে দিয়েছেন। আচ্ছা, তো যে পরিবেশে মসজিদ বড়, এরকম একটি পরিবেশে মসজিদ বড় হয়েছে বলেই মসজিদে ওরকম ব্যবসা করতে পারে এবং মানুষকে এরকম ঠকাতে পারে, বলে যে ফসল কাটার সময় গান গাওয়া যাবে না, মাটিতে জুড়ে পাড়া দিয়ে হাঁটা যাবে না, মাটি গুসা করে। হ্যাঁ, অথচ ওদিকে পর্দার কথা বলে, অথচ ওই পর্দার থাকেও সে উপরে তাকিয়ে থাকে, একটা নারী হেঁটে যাচ্ছে, তার পায়ের শাড়ি একটু উঠে যাচ্ছে কতটুকু পায়ের নিচ, ওই পায়ের দিকে তার চোখ চলে যাচ্ছে, এই যে বিষয়গুলো, তাহলে সে ওই ধর্মের ভান করছে কিন্তু সে ধার্মিক নয়। এই বিষয়টিকে লেখক এভাবে তুলে আনেন। আর কারো? হ্যাঁ বলো, একটা সমস্যা বললাম আমরা, আরেকজনের একটা সমস্যা বলো। আর কেউ? স্যার বহির্মুখ উন্নততা আগুনের হালকার মতো পুড়িয়ে দেয় দেহ,
এটা বহির্মুখ উন্মত্ততা। ওরা বহির্মুখ, জি স্যার। ওরা অন্তর্মুখী না, ওরা কখন যেন বাইরে যেতে চায়। বহির্মুখ আগুন, ওই যে চুলা থেকে আগুন দিয়ে ওই ফাঁক দিয়ে যে আগুন বেরিয়ে এসে চোখ মুখকে পুড়িয়ে দেয়, ওদের মধ্যে এরকম এক উন্মত্ততা কাজ করে, যেন ওদের অঞ্চল, ওদের গ্রাম, ওদের দেশ যেন আগুন, ওরা যেন ওখান থেকে বেরিয়ে যাবে। আমাদের দেশেও তাই। এই যে মায়ানমার থেকে কিছু মানুষ বেরিয়ে এসেছে, এবং ঠিক এর চেয়ে বেশি কিন্তু বাংলাদেশ থেকেও প্রতিনিয়ত কিন্তু কিছু মানুষ সাগর পথে, হ্যাঁ, সাগর পথে যাচ্ছে অন্য দেশে যাওয়ার নাম করে, মধ্যপ্রাচ্যের দেশ থেকে আবার ইউরোপ আমেরিকার যাওয়ার জন্য সাগরের উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে বিষয়, এদের মধ্যে এই উন্মত্ততা, এরা যদি লেখাপড়া করতো এবং কোনো পেশা ভালোভাবে শিখতো, আমরা জানি আবার বিপরীত অবস্থা আছে। এদেশেরই মেধাবী মানুষ বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি নেয়, পিএইচডি করে, আরো বড় বড় ডিগ্রি নেয়, দিয়ে আবার এদেশে ফিরে আসে। কিন্তু যারা ওই যে মূর্খ, অথবা ওই যে ইন্টারমিডিয়েট পাস করছে, ডিগ্রি পাস করছে, কিন্তু পড়াশোনা কিছুই শিখে নেই, কোনো কাজ পারে না, তারাই কিন্তু ওরকম করে বেরিয়ে যেতে চায় দেশ থেকে। কোন রকম যদি একবার বিদেশে যেতে পারি, একবার যদি দুবাইওয়ালা হয়ে যেতে পারি, বা আমেরিকান হয়ে যেতে পারি, বা অন্য কোনো দেশে চলে যেতে পারি, ঠিক ওই গ্রামের মানুষগুলোর অবস্থাও এরকম। আসলে আমাদের পুরো দেশটাও এখনো অনেকটা সেরকম অবস্থাতেই আছে। বহির্মুখ উন্মত্ততা, আগুনের হলকার মতো, আগুনের যে ঝিলিক বেরিয়ে আসে চুলো থেকে, সেই রকম। হ্যাঁ, আর কোন বাক্য? স্যার উপন্যাসে খুবরি অর্থ কি বুঝাইছে? হুম হুম স্যার উপন্যাসটায় রেলগাড়ির খুবরি গুলো থেকে হ্যাঁ হ্যাঁ, আচমকা জেগে, ওইটা স্যার কি বুঝাইছে? রেলগাড়ি, এই যে ওরা তো বেরিয়ে যেতে চায়, ওদের এলাকায় যদি হঠাৎ করে রেলগাড়ি আসে, তখন সবাই ওই রেলে করে চড়ে অন্য জায়গায় চলে যেতে চায়। ওই অবস্থাটা বুঝিয়েছে, মানে ওরা বাইরে যাওয়ার কোনো সুযোগ পেলে, কেমন, ওদের পাশে তো আর সাগর নেই, সাগর তীরবর্তী নয়, তাহলে ওইখানে স্টেশনে যখন রেলগাড়ি আসে, তখন হুমড়ি খেয়ে সবাই রেলগাড়িতে উঠে, এবং সব হাতের সব জিনিস চলে যায়, এমনকি শরীরে কাপড়ও খুলে যায়, কিন্তু হাতের বদনাটা ওদের হাতে থেকে যায়। এই যে অপ্রয়োজনীয় জিনিসটা বেশি থেকে যাচ্ছে, কিন্তু প্রয়োজনীয় জিনিসেরই খবর নেই। এই অবস্থা বুঝাতে গিয়ে লেখক এই কথাগুলো বলেছেন। আর কোথাও? নদী গর্ভ বলতে কি বুঝাই? নদী গর্ভে বিলীন হয়ে যায় ওদের গ্রামগুলো, নদী পার দিয়ে। তোমরা নদী তীরে দেখো যারা বসবাস করে, ওই যে নদী ভেঙে ফেলে, নদীর তীরের বাড়িগুলো, নদীর তীরে বাড়ি, নদী থেকে হয়তো যে মাঝখানে একটা ক্ষেত আছে, দেখা গেল এক বছর বন্যার পানি বাড়তে বাড়তে ক্ষেতটা ভেঙে ভেঙে নদীতে পড়ে গেছে, তার কদিন পর দেখা যায় যে বাড়িটা আছে, ওই বাড়িটাও নদীতে ভেঙে ভেঙে পড়ে গেছে, নদীর প্রস্থ এদিকে বেড়ে গেছে। এরকম নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানে নদীর বুকে বিলীন হয়ে যায়। মাতৃগর্ভে, গর্ভ বলতে গেলে পেট, মাতৃগর্ভে সন্তানের জন্ম হয় যেরকম, একইভাবে ওই নদীর পেটে চলে যায় বাড়িটা ভেঙে ভেঙে, নদীর তীর ভেঙে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়, মিলিয়ে যায়। বিলীন হয়ে যায় মানে মিলিয়ে যায়, আর জায়গায় থাকে না। তখন ওরা ভূমিহীন হয়ে যায়। ওই বাড়ি যার বাড়ি ছিল নদীর তীরে, সেই নদীতে বাড়ি যখন নদীর মধ্যে ভেঙে চলে যায়, তখন সে থাকবে কোথায়? তার কোনো মাটি থাকে না, ভূমি থাকে না, সে ভূমিহীন হয়ে যায়। তখনও সে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। কিন্তু তুমি যদি ভালো করে লেখাপড়া শিখো, তোমার বিদ্যা, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার কাছ থেকে বিদ্যা কেউ নিতে পারবে না। তোমার বাবা তোমাকে জমি কিনে দিল, জায়গা করে দিল, টাকা কিনে দিল, বিল্ডিং করে দিল, এটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে, নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু তোমাকে যদি শিক্ষিত করে যায়, সেই শিক্ষা তুমি যতদিন বেঁচে থাকবে, জীবিত থাকবে, শিক্ষা দিয়ে তুমি জীবন যাপন করতে পারবে। ওটা নদী গর্ভে বিলীন হয় না, ভূমিকম্পেও ভেঙে দিতে পারে না, যতদিন মানুষ সুস্থ থাকে, সুস্থভাবে বেঁচে থাকে ততদিন। তারপর আর 9 মিনিট ক্লাস আছে, বলো সমস্যাগুলো বলো। পূর্ণা মনে হয় আজকে প্রথমেই ক্লাসে আসলো। 127। পূর্ণা একটু আনমিউট করে কথা বলো তো। পূর্ণা একটু কথা বলো আনমিউট করে। আচ্ছা বলো, হ্যাঁ, যার আর কারো সমস্যা থাকলে সমস্যাগুলো বলো। পূর্ণা বলবে না? হ্যাঁ, অন্য কারো সমস্যা থাকলে বলো।
হ্যাঁ, আর কারো নাই সমস্যা? কিরে জুম চালিয়ে দেখি অন্য বই পড়তেছে নাকি বসে বসে? হ্যাঁ, প্রদীপ্তা বলো, লাল সালু স্যার আমি উপন্যাসের প্রথম। আসলে হ্যাঁ। ওই দিন ক্লাসটা করতেছিলাম তো মাঝখান থেকে ওয়াইফাই চলে গেছিল আমাদের বাসার থেকে, পরে আর আমি ক্লাসটা করতে পারিনি পুরোটা। আচ্ছা, মানে ফার্স্টের 10 মিনিটের মতো করতে পারছিলাম, দেন আর হ্যাঁ। করতে পারি নাই। হ্যাঁ, ওটা ওটা আমি ফেসবুকে দেই নাই। স্যার আমি পাইনি ওইটা। তাইলে তাইলে ইউটিউবে দেখো তো আমার পেজে। স্যার আমি ইউটিউবেও খুঁজছিলাম, ওইটা আমি পাইনি পরে। তাই? আচ্ছা, আমি দেখবো, আমি দেখছি। লাল সালু উপন্যাসের উপর গত ক্লাস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দেখছি ওটা দিলাম কিনা, আমার মনে পড়ছে না। এটা ওটা দেখবো না। আচ্ছা, এখন বলো এখানের মধ্যে সমস্যা আছে কিনা এটা বলো। ওটা ক্লাস পরে আমি দেখছি। এখন এখানের মধ্যে সমস্যা কোনোটা আছে নাকি একটু বলো। না স্যার, তেমন একটা সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা উপন্যাসের উপর আরেকটা ক্লাস নিব, নিয়ে এরপরে কিন্তু আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ, এখানে আর কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে একটু বলো। অন্য কেউ উপন্যাসের কোনো বাক্যে কারো সমস্যা আছে কিনা একটু বলো। আর দিবাকে বলছি, লাল সালু তো আপলোড দেওয়া আছে। লাল স্যার সালু আমি তো নামে, পাচ্ছি না। হ্যাঁ, স্যার এটা আমি 2/12 জুম ChatGPT ক্লাস, 2/12 জুম ক্লাস দিয়ে সার্চ আচ্ছা দাও স্যার ইংলিশে, দেখতেছি আবার। 2.12 জুম ক্লাস। আচ্ছা স্যার। হ্যাঁ, ওখানে ওই এটা লেখা হয় নাই, ওখানে এডিট করে এটা লেখা হয় নাই। আচ্ছা হ্যাঁ, লাল সালু উপন্যাস 2.12 জুম ক্লাস লিখে সার্চ দাও, পেয়ে যাবা গত ক্লাসটা। আর এই, আচ্ছা, তো আজকে আর কারো সমস্যা থাকলে সমস্যাগুলো একটু বলো। আর কারো সমস্যা থাকলে বলো। কি সমস্যা নাই? হ্যাঁ, ওটা আমি এডিট করে লাল সালু উপন্যাস লিখে দিলাম। আর কারো সমস্যাগুলো না বললে তো আমি কি পড়াবো? তোমাদের সমস্যাগুলো বলতে হবে। হ্যাঁ, তোমাদের ওই গত ক্লাসের লাল সালু ক্লাসটা আমি ফেসবুক পেজে দিয়ে দিলাম এখন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমরা ক্লাস শেষ করি এখানে। লাল সালু উপন্যাসটা পুরোটা পড়বে, আমরা আগামী ক্লাসে লাল সালু উপন্যাস নিয়ে বিস্তৃত আলোচনায় যাব। আজকে ক্লাস তাহলে এখানে শেষ করি। কেউ যেহেতু প্রশ্ন করছো না, কি চৈতি প্রশ্ন নাই আমি কারো? স্যার পড়ি আমি হ্যাঁ, তাহলে উপন্যাসটা স্যার পড়ে একদম ফেলো। পড়িনি। হ্যাঁ, উপন্যাসটা পড়ে ফেলো বুধবারের স্যার ক্লাসে। বুধবারের আগে পুরো উপন্যাসটা একবার রিডিং করে ফেলো, পরে উপন্যাসে দাগাও কোন কোন জায়গায় সমস্যা। বুধবারের ক্লাসে আচ্ছা আমরা পুরো ঠিক আছে উপন্যাস নিয়ে স্যার। একটা আলোচনায় যাব, ঠিক আছে? আমি আজকের ক্লাস আর রেকর্ডও করলাম না, বুধবারের ক্লাসটা রেকর্ড করে আমি ইয়েতে দিব তোমাদের সমস্যা সহ, ঠিক আছে? আজকে ক্লাস এখানে স্টপ করি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ।
হ্যাঁ, প্রত্যেকে ওই লাল সালু উপন্যাসটা শেষ করবে। নমস্কার ভালো স্যার। থেকো সবাই। স্যার আদাব। আসসালামু আলাইকুম। আর তোমাদের কিন্তু ওই বন্ধের পরে আমরা পরীক্ষা নেওয়া শুরু করে দিব। এই বন্ধের মধ্যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। এই বন্ধের মধ্যেই সেকেন্ড ইয়ারের পরীক্ষার প্রশ্ন আমরা দিয়ে দিব, টিউটোরিয়াল পরীক্ষা হবে, তোমাদের হয়ে যাবে বন্ধের পরে। কিছুদিন পরে একটা বন্ধ চলে আসবে। ঠিক আছে, খোদা হাফেজ।